পদচারণা ছিল, পিং পং খেলতাম। আমার একটা মনে পড়ছে কথাগুলো। ছাত্রদের সঙ্গে আড্ডা দিতাম, কারণ ওই বয়সের ছেলেদের সঙ্গে আমার বয়সের তখন কাছাকাছি, ফলে সেই সম্পর্কটা তৈরি হয়েছিল। এখানে তখন ছাত্র ইউনিয়ন খুব শক্তিশালী, ছাত্র লীগও খুব শক্তিশালী ছিল, এবং পরস্পরের মধ্যে তখন বেশ একটা দ্বন্দ্ব কাজ করতো। মাবু আছে এখানে আমার ছাত্র, ইয়েস আই রিমেম্বার। তো সবসময় যে কোনো আপনার যখন নবীন বরণ হতো অথবা আপনার নতুন সংসদের যদি অভিষেক হতো, সেখানে পরস্পর মুখোমুখি দাঁড়াতো। আমরা সবাই আমাদের ইয়াং কালিগসরা মিলে আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতাম, একটা সুন্দর অবস্থা তৈরি করেছিলাম। এটা আমি আগেও বলেছি যে আমার আসলে সবচেয়ে সুন্দর সময়টা আমার এই দিনাজপুরে এবং দিনাজপুর কলেজে কেটেছে। এই কলেজে জয়েন করার আগে আমি আবার একটা, সেটা যুদ্ধের আগে, 71 সালে যুদ্ধের আগে আমি কিছুদিন কাজ করেছিলাম কেবিএম কলেজে। আমার এখনো মনে আছে, আমাদের সেই বন্ধু এখন খুবই অসুস্থ, আমাদের প্রফেসর আমিন, তার সাইকেলের হ্যান্ডেলে বসে আমি শহর থেকে কেবিএম কলেজে গেছি। আমি দিনাজপুরেও এখানকার ক্রীড়াঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে আমার অত্যন্ত ভালো সময় কেটেছে। আমার মনে পড়ে ভুরান ভাইয়ের কথা, সজান ভাইয়ের কথা, আমাদের মাঝে তারা অসাধারণ মেধাবী একজন অভিনেতা ছিলেন। আমাদের অনেক ছাত্র এই কলেজ থেকে অনেক ভালো ভালো রেজাল্ট করে বেরিয়ে গেছে। সে সময়টাকে আমি মনে করি যে একটা সোনালী সময় গিয়েছে। যদিও স্বাধীনতার পরে পরে তারপরেও আমাদের কিন্তু সেই সময়ে একটা অবস্থা তৈরি হয়েছিল যখন অন্তত ক্রিয়েটিভ, সৃজনশীল কিছু করা যেত। আজকে আমার ব্যর্থতা সেই জায়গায় মনে হয়, আমরা যারা রাজনীতি করছি ওই জায়গাটা আমাদের ব্যর্থতা আছে। আমরা এই 52-53 বছরেও বাংলাদেশকে একটা সুখী, শান্তিময়, প্রেমময়, ভালোবাসাময় এক দেশ করতে পারলাম না। আমরা এখানে রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি। আমরা এখানে নৈতিকতার একটা সর্বনিম্ন পর্যায়ে চলে গেছি। আমরা যে জাতি, আমরা গর্ব করে বলার কথা আমাদের যে আমরা জাতি হিসেবে অত্যন্ত গর্বিত জাতি, সেই জাতি কিন্তু আমরা সেই কথা বলতে পারিনি কিছুদিন পরে আগেও। এখন আবার সেই আশা জেগে উঠেছে আমাদের মাঝে। আমরা আবার একটা স্বপ্ন দেখতে শুরু করেছি। সেই স্বপ্নটি হচ্ছে যে সত্যিকার অর্থেই আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন, যে একটা সুখী, সুন্দর, প্রেমময়, গণতান্ত্রিক, সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশকে নির্মাণ করবার আমরা চেষ্টা করেছি। আমরা যুদ্ধেও ছিলাম, 71 সালে যুদ্ধে ছিলাম, এরপরে গণতান্ত্রিক যুদ্ধেও ছিলাম। আজকে সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ঐক্যের যে যুদ্ধ, সকলে মিলে একসাথে দেশটাকে যে গঠন করব, তাকে নির্মাণ করব, তাকে একটা পথরেখা দেখাবো, আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে। সুযোগ সৃষ্টি হয়েছে, আমাদের ছেলেরা জীবন দিয়েছে, আমাদের রাজনৈতিক কর্মীরা জীবন দিয়েছে, আমাদের রাজনৈতিক কর্মীরা দীর্ঘদিন অস্বাভাবিক, অমানবিক নির্যাতন সহ্য করেছে। 700-800 রাজনৈতিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। 60 লক্ষের উপর অধিক রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। এই একটা অবস্থা আমরা পার হয়েছি, আর নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু কেন জানি না আমরা সেই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারছি না। আমি আশা করব সমস্ত সংশ্লিষ্ট সকলের কাছে এই আবেদন জানাবো যে আমরা উঠে দাঁড়াই, আমরা আমাদের এই সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়িয়ে আমরা একটা সুস্পষ্ট, সত্য, সুন্দর একটা পথ নির্ধারণ করি। সে একটা স্বপ্ন যেটা আমরা দেখেছিলাম, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করি। আজকে দুঃখ হয় যখন আমরা দেখি, আমি কাল রাতেই একটা টেলিভিশন চ্যানেলে
জেন জি একটা কর্মসূচি হচ্ছে, তারা সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার আমাদের তরুণ ছাত্রদের মতামত নিচ্ছে দেশ সম্পর্কে, নতুন বাংলাদেশ নির্মাণ সম্পর্কে। আমি দেখলাম যে এত অমিত সম্ভাবনাময় ছেলেরা মেয়েরা তারা অত্যন্ত দেশপ্রেম নিয়ে তারা কথা বলছে, তার পরিবর্তনের কথা বলছে। অনেকে আমাকে অভিভূত করেছে যে তারা সত্যিকার অর্থে একটা বাংলাদেশ নির্মাণ করবার একটা পথও তারা দেখাতে পারে। এই জায়গাগুলো আমাদেরকে ধরতে হবে। শুধু নেগেটিভ চিন্তা করলে হবে না, নেতিবাচক চিন্তা করলে হবে না। আমাদের পরস্পরকে সহনশীলতার মধ্যে দিয়ে আনতে হবে, সম্মান করতে হবে। আমি যে রাজনৈতিক চিন্তাই করি না কেন, দেশপ্রেম যদি আমার থাকে, দেশের প্রতি ভালোবাসা যদি আমার থাকে, তাহলে নিশ্চয়ই আমার আজকে যে সুযোগ এসেছে সেই সুযোগের সদ্ব্যবহার যেন আমরা করতে পারি। আমাদের অনেক বয়স হয়েছে, আমরা প্রায় যাওয়ার পথে। আমরা এখন এই বয়সে, আমি কিছুক্ষণ ভুল বয়সের কথা বলছিলাম, যে আমরা দেখতে চাই খুব আনন্দের সঙ্গে চলে যেতে পারতাম পৃথিবী ছেড়ে, যদি দেখতাম যে বাংলাদেশটা সত্যিকার অর্থেই একটা প্রেমময় ভালোবাসার দেশ হয়েছে। আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু আমরা গণতন্ত্রকে চর্চা করি না। বাংলাদেশে এই সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা হয়েছে। এখানে পর 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 গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, ফলে এখানে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলো তৈরি হয়নি, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়নি। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্যে দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো, আমাদের অধিকারকে অর্জন করতে পারবো। কি করুন সময় গেছে, চিন্তা করে দেখুন যে আমরা ভোট দিতে পারিনি। আমাদের যে ছেলেরা এখানে বসে আছে, আমার স্ত্রীর বিশ্বাস তারা ভোট কি বলে কখনো দেখতে পায়নি। তিনটে টার্ম 15 বছর গেছে, তারা সে ভোট দিতে পারেনি। এই কেমন গণতন্ত্রের কথা, এই কেমন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের কথা, যে যেখানে মানুষ প্রতি বছরে একটা সুযোগ পায় তার অধিকারটাকে প্রয়োগ করার, সেই সুযোগটিও সে হারিয়েছে। আজকে আমাদের দেশের সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, এবং সেটা 1 টাকা নয়, প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে। এবং হিসাব করে দেখা যাচ্ছে এই প্রায় 15 বছর প্রায় 280 বিলিয়নের উপরে পাচার হয়ে গেছে। এরা কারা? এরা তো এই দেশেরই মানুষ। তারা তো রাজনীতি করেন, রাজনীতি কথা বলেই তারা এসেছিলেন। ফ্যাসিবাদ ওই জায়গায় যে একটা নির্বাচন হয়, নির্বাচনে জয়লাভ করে, তারপরে সমস্ত ক্ষমতা দখল করে নিয়ে, রাষ্ট্রকে দখল করে নিয়ে সে তার ক্ষমতাকে নিরঙ্কুশ করতে চায়, এবং দেশে রাষ্ট্রে একটা ভয়, একটা ভীতি, একটা ফিয়ার ফোবিয়া তৈরি করে, যেন কেউ কোনো কথা বলতে না পারে। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। সে জায়গায় বেরিয়ে এসে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা নতুন করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। দিনাজপুর সরকারি কলেজ অত্যন্ত গৌরবময় একটি প্রতিষ্ঠান। এখান থেকে বহু শিক্ষক, বহু অধ্যাপক, বহু প্রকৌশলী, বহু চিকিৎসক, নেতা, ব্যবসায়ী, সাকসেসফুল বিজনেসম্যান তারা বেরিয়েছেন। এবং দিনাজপুর সরকারি কলেজ সবসময় একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ছিল। আমার বিশ্বাস এখনো এই প্রতিষ্ঠান সেইভাবে আছে। আমার বিশ্বাস এই প্রতিষ্ঠান সামনের দিকেও সেই একইভাবে তারা একটা সুন্দর একটা দেশকে তৈরি করার ক্ষেত্রে তাদের ভূমিকা রাখবেন, এবং নেতৃত্ব দেওয়ার জন্য তারা সেই সমস্ত ছাত্রদের সৃষ্টি করবেন যারা নেতৃত্ব দিতে সক্ষম হবে। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমি অনেক সময় যদি এখানে থাকতে পারতাম, আমি সবচেয়ে বেশি আনন্দিত হতাম। দুর্ভাগ্য আমাদের, আমরা যারা রাজনীতি করি, আমাদের সময়টা খুব সীমিত হয়ে যায়, এবং আমরা সবসময় সেটা পারি না। আমি খুব ভালো লাগছে, আমার আনন্দিত হচ্ছি। আমি জানি না আমার সরাসরি ছাত্রছাত্রীকে ওখানে উপস্থিত আছে কিনা, মনে হয় না, কারণ অনেক আগের ব্যাপার তো। ওই আমার ছাত্ররা কিছু আছে সামনে রাজনীতি করছে, তারা
যারা এমপি হয়েছে, দুঃখিত, মেয়র হয়েছে, এটা অনেকেই এখন সামনে আছেন। আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই যে প্রফেসর ইদ্রিস মিয়া। আমি অভিভূত তার সাংগঠনিক দক্ষতা, তার ঐকান্তিকতা এবং তার সবকিছু হাসি মুখে হাসিল করা, অর্থাৎ উনি ওই মধ্যে দিয়ে কাজ করে সবকিছু। আমাকে উনি শেষ পর্যন্ত নিয়ে এসেছেন এখানে, এটা কয়েকবার চেষ্টা করে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমাকে একটা বিরল সুযোগ করে দিয়েছেন আপনি। আমি দিনাজপুরে খুব কম আসতাম, এটা আমার ছাত্রদের অভিযোগ আছে যে দিনাজপুরে আপনি আসেন না। বিভিন্ন কারণে আমি দিনাজপুরে একটু কম আসতাম, বিশেষ করে রাজনৈতিক ভাবে খুব কমই আসতাম এখানে। এসছি যখন আমাদের ন্যাশনাল প্রোগ্রাম থেকে দিনাজপুরে বড় সভা হয়েছে, তখন আমি এসছি, কিন্তু আমার কলেজে আসার সুযোগ হয়নি। ধন্যবাদ আপনাকে, অনেক অসংখ্য ধন্যবাদ। আমি অর্থনীতি বিভাগের বর্তমান শিক্ষক যারা আছেন, অধ্যাপক যারা আছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। অর্থনীতি বিভাগের ছাত্রছাত্রীদেরকে আমি ধন্যবাদ জানাই যারা এখন পড়াশোনা করছে। তোমাদের সামনে অনেক বড় দায়িত্ব আছে। বাংলাদেশের অর্থনীতি কিন্তু এখন খুব সংকটের সামনে, বিপর্যয়ের সামনে। এই ফ্যাসিবাদী সরকার 15 বছরে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এই দেশের অর্থনীতিকে সচল করবার জন্য যে নীতি নির্ধারণ করা দরকার, তা তোমাদের মধ্য থেকে অনেকে বেরিয়ে আসে। এবং এই কলেজে অর্থনীতি বিভাগের অনেক ছাত্র আছে যাদের সঙ্গে ঢাকায় আমার দেখা হয়, যারা এখন রিটায়ার করেছে। মন্ত্রণালয়, বিশেষ পরিকল্পনা মন্ত্রণালয়ে তারা কাজ করতো এবং খুব সফলতার সঙ্গে কাজ করেছে। আমি আশা করি তোমাদের মধ্য থেকে সেই ধরনের পলিসি মেকার তৈরি হবে, অর্থনীতিবিদ তৈরি হবে, যা বাংলাদেশের অর্থনীতিকে সঠিক খাতে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে সক্ষম হবে। এটা আমার প্রত্যাশা। আমাদের এই কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী বৃন্দ, ভাইয়েরা বোনেরা, অনেকে হয়তো আমাদের সময় যারা ছিলেন তারা কেউ নেই। আমি দু একজনের চেহারা এখানে দেখতে পেয়েছি যারা আমাদের সময় ছিলেন। আমি তাদেরকেও মনে করছি এই জন্য যে আমি যখন এই কলেজে কাজ করেছি তখন তাদের সঙ্গে আমার সম্পর্ক খুব ঘনিষ্ঠ ছিল, অত্যন্ত আন্তরিক ছিল। আমি স্মরণ করি আমাদের সেই আফজাল স্যারকে, যার সঙ্গে আমি কাজ করার সুযোগ আমার হয়েছিল এই কলেজে। আমি স্মরণ করি বশির সাহেবকে, যিনি আমার হেড অফ দি ডিপার্টমেন্ট ছিলেন সেই সময়। আমি যখন এই কলেজের অধ্যাপনা করছি সেই সময় কিন্তু অর্থনীতির যে অনার্স ডিপার্টমেন্টটা খোলা হয়, আমার সুযোগ হয়েছিল সেই অনার্স ক্লাসে শিক্ষকতা করার জন্য। একটু ভয় পেয়ে গিয়েছিলাম এই জন্যে যে আমরা যাদের কাছে অনার্স পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি সেখানে আমার ছাত্রদেরকে অনার্স পড়াবো, আমার মনে হচ্ছিল আমি বলে ঠিক যোগ্য নই। কারণ এই শিক্ষকতাটা এটা এমন একটা পেশা যে সেখানে আপনি যে দায়িত্ব নিয়েছেন সে দায়িত্ব কিন্তু আপনার একটা বিশাল দায়িত্ব। আপনি তাদেরকে শিক্ষা দান করবেন, যা আপনি সাবজেক্টে পড়াবেন সেখানে আপনি তাদেরকে বিশেষজ্ঞ করে গড়ে তুলবেন এবং সে যেন তার জীবনে দাঁড়াতে পারে, জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারে এবং তার লব্ধ যে শিক্ষা সেটাকে সে কাজে লাগাতে পারে, সেই কাজটি। যাই হোক, আমি যখন আপনার কলেজ থেকে চলে গেছি, আমার সেই ছাত্রছাত্রীরা পরে আমার সঙ্গে অনেকবার দেখা হয়েছে। আমার সঙ্গে ছাত্রছাত্রীদের সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। আমি এখনো তাদের কথা মনে করি, তারাও আমার কথা মনে করে অনেক সময়। আমি এই কলেজের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি। আমি এই কলেজের শিক্ষার্থী যারা আছেন তাদের আমি আশা করবো, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাদেরকে যেন অন্তত জীবনে প্রতিষ্ঠিত করেন এবং দেশকে কিছু দেওয়ার জন্য তারা যেন এগিয়ে যায়। এখন অনেকেই, আমি আপনার কিছুটা হতাশা প্রকাশ করেছি, অনেকেই অনেকের সময় এখন একটু হতাশা প্রকাশ করছে যে এত বড় একটা আন্দোলন হলো, এত প্রাণ গেল, এত বছর গেল, তারপরেও এত সমস্যা কেন? সমস্যা তো থাকবেই, সমস্যাকে নিয়ে আমাদেরকে এগোতে হবে। আমি সেই জন্যই শেষ করব রবি ঠাকুরের একটা কবিতার শেষ অংশ দিয়ে, যেটা আমার সবসময় মনে হয় যে কখনো যেন হাল ছেড়ে না দিই আমরা। কবিতাটা হচ্ছে দুঃসময়, তার শেষের দুটো কবিতার লাইন আমার এখনো মনে আছে। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে,
সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। আমরা যেন কখনো পাখা বন্ধ না করি, আমরা যেন তীরে পৌঁছানোর জন্য আমরা উঠতে চেষ্টা করি, একদিন একদিন আমরা সেখানে পৌঁছবই। আমার বিশ্বাস ভবিষ্যৎ প্রজন্ম, যারা আমাদের আশা, যারা আমাদের আকাঙ্ক্ষা, তারা আমাদের এই স্বপ্ন পূরণে তারা সবচেয়ে বড় সহায়ক ভূমিকা পালন করবেন। আমি দেখেছি ছেলেদের মধ্যে প্রচন্ড স্বপ্ন আছে, তাদের অত্যন্ত আকাঙ্ক্ষা আছে এবং কর্মক্ষমতা আছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সব ছেলেরাই মেয়েরাই আজকে তারা কাজ করছে, তারা আন্দোলন করছে প্রাণ দিচ্ছে পর্যন্ত। সেখানে আমাদের তো আমরা হেরে যেতে পারি না, আমরা নিশ্চয়ই জয়ী হব। আজান হয়েছে, আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আয়োজকদেরকে, যে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে তারাকে বিরল সুযোগ করে দিয়েছে আপনাদের সামনে উপস্থিত হবার। আমার বহুদিনের যে একটা আকাঙ্ক্ষা এই কলেজে একবার আসার, সেটা পূরণ করবার জন্য আপনাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং আমাদের সামনে উপবিষ্ট অতিথিবৃন্দকে ধন্যবাদ। ছাত্র ছাত্রী যারা আমার ছিলেন, সাবেক ছিলেন, এখন আছেন, সবাইকে শুভেচ্ছা এবং আশা করছি সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।